সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত, ২৬ মার্চ বাংলাদেশে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটের দোহাই দিয়ে লুটপাটের জন্য সিন্ডিকেটকে উস্কে দিচ্ছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঘুরে গেছে বাংলাদেশের খেলা, আওয়ামী লীগের পক্ষে গণহত্যার দায়ে জামায়াতকে ফাঁসাচ্ছে মার্কিন কংগ্রেস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পেট্রোল অকটেন রপ্তানি করা বাংলাদেশে আজ তেলের জন্য এত হাহাকার কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যে কোনো মুহূর্তে বন্ধ হবে দেশের সব তেলের পাম্প, আতঙ্কে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পাকিস্তানি বাহিনীর বুলেট আর আগুনে জ্বলেছিল ২৫ মার্চের রাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামালপুরে ৩,০০০ লিটার পেট্রোল সহ ৭ জন আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহতের দাবি হিজবুল্লাহর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধের প্রভাবে দুবাইয়ে সম্পত্তির দামে ধস, বিনিয়োগে বড় পতন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ডিল ডান, তাই নাও অর নেভার। প্রতিবেদন শুরু করা যাক একটি রবীন্দ্র গান দিয়ে। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। অনেকটাই দেরি হয়েছে, আর দেরি করা উচিত হবে না। দিল্লিতে থাকাকালীন তিনি দলের নেতাকর্মীদের হাত ধরার আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন মাঠে নামার কথা। একটা পক্ষ দলটি জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলার চক্রান্ত করছেন, তাদের সেই চক্রান্ত ব্যস্ত করতে বদ্ধপরিকর বঙ্গকন্যা। এতদিন দেশের বাইরে থেকে লড়াই করেছেন, লড়াই নিজের সঙ্গে নিজের, লড়াই প্রতিবন্ধকতার বিরুদ্ধে। এবার লড়াই দেশে ফিরে। আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা। তার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন পবিত্র ঈদে। ঈদের দিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশবাসী তথা দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি আক্ষেপ করেছেন উৎসবের দিনে দেশে থাকতে না পারায়। একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেছেন স্বদেশ প্রত্যাবর্তনের, অঙ্গীকার করেছেন নতুন বাংলাদেশ গড়ার। হাসিনার কথায় গোটা বাংলাদেশ এখন কারাগার, সেই জেলখানা থেকে তিনি দেশকে মুক্ত করবেন। তিনি আরও বলেছেন, স্বদেশ থেকে দূরে থেকেও আজকের পবিত্র ঈদের দিনে প্রত্যাশা করি দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, দেশের প্রতিটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে ঈদ উৎসব হয়ে উঠুক। আমি সবসময় চেষ্টা করেছি আমার দেশের মানুষের মৌলিক চাহিদা যেন পূরণ হয়, তারা যেন পরাজিত না হয় দারিদ্র্যের কাছে, পরাজিত না হয় দেশ বিদেশের ষড়যন্ত্রের কাছে। এর আগে তিনি ৩টি তারিখের কথা উল্লেখ করেছিলেন, ৭, ১৭ এবং ২৬ মার্চ। ৩টি দিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন তার ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৭ মার্চ হল শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমন্ডি ৩২-এ মুজিবুর রহমানের বাড়ি, যেটি জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল উগ্রবাদী লোকজন। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। লক্ষ্য করলে দেখা যাবে ৩টি দিনের মধ্যে ৭ এবং ১৭ তারিখ অতিক্রান্ত হয়েছে, রয়েছে ২৬ মার্চ। রাজনীতি মহলের একাংশ মনে করছে বারে বারে দেশে ফেরার বার্তা দিয়ে দিল্লিতে তার থেকে যাওয়া দলের তৃণমূল স্তরের নেতাদের মনে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে, তাদের মনোবল তলানিতে চলে যাবে।
সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনেও যদি লিগাররা লড়াই করতে না পারে তাহলে দল জাতীয় রাজনীতি থেকে এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আর দেরি করা যাবে না। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ সকালে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে রওনা হবেন। দুপুর নাগাদ তিনি অবতরণ করবেন ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে। তার অবতরণ করবেন। স্বাধীনতা দিবসের দিন হাসিনার প্রত্যাবর্তন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাদের অক্সিজেন দেবে। ইতিমধ্যে শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দেশে চলমান অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির মধ্যেই সিন্ডিকেট আরও উস্কে দিচ্ছে বিএনপি। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে জানিয়েছেন, জ্বালানি তেলসহ আগামীতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়বে এবং তা সয়ে নিয়েই জনগণকে এগোতে হবে। এই বক্তব্যকে রাজনৈতিক মহলের অনেকেই জ্বালানি সংকটের অজুহাতে সিন্ডিকেটকে উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। একদিকে বিশ্বব্যাংকের লাল তালিকায় খাদ্য মূল্যস্ফীতি, অন্যদিকে ক্ষমতার শুরুতেই $2 বিলিয়ন প্রায় ২৪,০০০ কোটি টাকার জরুরি ঋণের খোঁজা, সব মিলিয়ে দেশের অর্থনীতি চরম চাপের মুখে। এই ডামাডোলের মধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির তৃণমূল নেতৃকর্মীদের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাৎ, নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন অনুযায়ী গত ১০ মাস ধরে বাংলাদেশ মূল্যস্ফীতির লাল তালিকায় অবস্থান করছে। যেসব দেশে মূল্যস্ফীতি ৫ থেকে ৩০% মধ্যে, তাদের এই শ্রেণীতে রাখা হয়। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি সহসাই কমছে না। এই পরিস্থিতিতে সরকার জ্বালানি তেল ও এলএনজি আমদানির খাত দেখিয়ে এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে ঋণের আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আইএমএফের তহবিল দ্রুত ছাড় করানোর পাশাপাশি এডিবি ও বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত বাজেট সহায়তা চাওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, ঋণের উপর এই অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে দেশকে ঋণের ফাঁদে ফেলতে পারে। ঈদ উল ফিতরকে সামনে রেখে দুস্থদের সহায়তার তহবিল রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে ভিজিএফের চাল বিতরণে চরম অনিয়মের চিত্র পাওয়া গেছে। গাইবান্ধা, গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে বিএনপি নেতা সারোয়ার হোসেন চৌধুরী জোরপূর্বক ভিজিএফের স্লিপ কেড়ে নেন বলে অভিযোগ। বাধা দেওয়ায় বার্থক চেয়ারম্যান আবু তালেব মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অসহায় চেয়ারম্যান প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। সাতক্ষীরা, শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে ১০ কেজির পরিবর্তে বালতিতে করে মেপে মাত্র ৪.৫ থেকে ৫ কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি জামায়াতপন্থীদের বিরুদ্ধে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জনপ্রতিনিধিদের ওপর বিএনপি নেতাদের চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হওয়াকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের নাম ভাঙিয়ে স্থানীয় প্রকল্প ও বরাদ্দ থেকে ৩০% কমিশন দাবি করা হচ্ছে। লালমানহাট, কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ভিজিএফ চালের ৩০% দাবি করা হয়েছিল। চেয়ারম্যান তা না মানায় তাকে একটি পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, চেয়ারম্যান পলাতক ছিলেন না, নিয়মিত অফিস করছিলেন। লক্ষ্মীপুর ও বরিশাল, লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাত্রা ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া এবং বরিশালের বাকেরগঞ্জে কাবিখা প্রকল্পের টাকা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। এদিকে ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২০ বছরের রেকর্ড ভেঙে এবার ভাড়া সন্ত্রাস চলছে। প্রায় ৮৭% বাস, মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ৫৫০ টাকার ভাড়া ১২০০ টাকা এবং ৫০০ টাকার ভাড়া ১৫০০ টাকায় খেকছে। অতিরিক্ত ভাড়ার মাধ্যমে যাত্রীদের পকেট থেকে প্রায় ১৪৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অথচ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেছেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মন্ত্রীর এই বক্তব্যের সাথে মাঠের চিত্রের কোনো মিল না থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে সরকারের নজরদারির অভাব, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তি সক্রিয় না থাকা সাধারণ মানুষকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশটার নাম আমেরিকা। নিজেদের স্বার্থ ছাড়া আর তারা কিছু ভাবতে চায় না। তার জন্য একটি দেশে যদি পালাবদলের প্রয়োজন হয়, তাহলে তারা পালাবদল ঘটায়। নিজের পছন্দের লোককে ক্ষমতায় আসীন করে, তার থেকে পাওনা গণ্ডা বুঝে নেওয়ার চেষ্টা করে। যখন দেখে সেই দেশের থেকে তাদের আর পাওয়ার কিছু নেই, তখন তারা আবার তাদের রূপের বদল ঘটায়।
হাতের কাছেই রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় তারা চেয়েছিল আধিপত্য বিস্তার করতে। তাদের সেই চেষ্টা আজকে নতুন নয়। মুক্তিযুদ্ধের সময় এই আমেরিকা ছিল পাকিস্তানের হারমাত বাহিনীর পক্ষে। তারা তাদের অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে। ওয়াশিংটন স্বাধীন বাংলাদেশ দেখতে চায়নি, তারা চেয়েছিল অখণ্ড পাকিস্তান। আমেরিকার এই ফন্দির টের পেয়ে গিয়েছিলেন শেখ মুজিব, তাই শক্তিধর আমেরিকা ও পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করতে মাঠে নেমেছিলেন। এখন তারা আবার তাদের রূপের বদল ঘটিয়েছে। এই প্রসঙ্গে হাসিনার একটি সাক্ষাৎকার বা বিবৃতির উল্লেখ করতে হয়। হাসিনা তখন ক্ষমতা থেকে সরে গিয়ে দিল্লির আশ্রয়ে। একটি সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, তিনি যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না, কিন্তু কোনোভাবেই দেশের স্বাধীনতা আমেরিকার কাছে বিক্রি করবেন না। তার জন্য যদি তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়, তিনি চলে যাবেন। নতুন করে আমেরিকার প্রসঙ্গ উত্থাপন করার কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত নৃশংসতাকে যুদ্ধ অপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উপস্থাপন করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে কি বলা হয়েছে? প্রস্তাব পেশ করে গ্রেগ ল্যান্ডসম্যান বলেন, পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের অভিযান রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার মধ্যে পড়ে। এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া উচিত ছিল। প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৮ মার্চ ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড নির্বাচিত গণহত্যা শিরোনামে ওয়াশিংটনে একটি টেলিগ্রাম পাঠান, যাতে তিনি লিখেছিলেন, এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর মদদে অবাঙালি মুসলিমরা পরিকল্পিতভাবে গরিব মানুষের এলাকায় হামলা চালাচ্ছে এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছে। পরবর্তীতে ১৯৭১ সালের ৬ এপ্রিল, যা পরে ব্লাড টেলিগ্রাম নামে পরিচিতি লাভ করে, আর্চার ব্লাড এবং ঢাকায় অবস্থিত মার্কিন কনসুলেটের ২০ জন কর্মকর্তা মার্কিন সরকারের নীরবতার প্রতিবাদ জানান। তারা যুক্তি দেন যে এই সংঘাতকে শুধুমাত্র একটি অন্তর্ভিত্তি বিষয় হিসেবে বিবেচনা করা অনুচিত, কারণ এর সঙ্গে গণহত্যার মতো গুরুতর অপরাধ জড়িত। তৎকালীন কূটনীতিক বলেছিলেন, আমরা হস্তক্ষেপ না করার নৈতিক সিদ্ধান্তও নিয়েছি, কারণ তা একটি সার্বভৌম রাষ্ট্রের সম্পূর্ণ অন্তর্ভিত্তি বিষয়। প্রস্তাবে আরও বলা হয়েছে, ১৯৭১ সালের ২৮ মার্চ ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড নির্বাচিত গণহত্যা শিরোনামে ওয়াশিংটনে একটি টেলিগ্রাম পাঠান, যাতে তিনি লিখেছিলেন, এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর মদদে অবাঙালি মুসলিমরা পরিকল্পিতভাবে গরিব মানুষের এলাকায় হামলা চালাচ্ছে এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছে। প্রস্তাবে পাকিস্তানের শস্ত্রবাহিনীর নিন্দা করা হয়েছে। তৎকালীন কূটনীতিক বলেছিলেন, আমরা হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তা একটি সার্বভৌম রাষ্ট্রের সম্পূর্ণ অন্তর্ভিত্তি বিষয়। প্রস্তাবে ল্যান্ডসম্যান কর্তৃক উত্থাপিত প্রস্তাবে ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পাকিস্তানি শস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত নৃশংসতাকে প্রতিনিধি পরিষদকে আহ্বান জানানো হয়েছে। সমগ্র জাতিগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায় তাদের সদস্যদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য দায়ী নয় উল্লেখ করে প্রস্তাবটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তিনি ৭১-এ পাকিস্তানি শস্ত্রবাহিনী এবং তাদের মিত্র জামাতে ইসলামী কর্তৃক বাঙালি হিন্দুদের ওপর সংঘটিত নৃশংসতাকে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের জের ধরে দেশের জ্বালানি খাত গভীর সংকটে পড়েছে। তবে সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে কেবল বৈশ্বিক যুদ্ধই দায়ী নয়, বরং ক্ষমতাসীন বিএনপি সরকারের চরম অদক্ষতা, সঠিক সময়ে সিদ্ধান্তহীনতা এবং লুটপাটের মনোভাব পরিস্থিতিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। বাংলাদেশে গ্যাস উত্তোলনের উপজাত হিসেবে দেশের চাহিদার চেয়েও বেশি পেট্রোল ও অকটেন উৎপাদিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালে এক অনুষ্ঠানে বলেছিলেন, ডিজেল আমাদের কিনতে হয়, কিন্তু অকটেন আর পেট্রোল কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে রিফাইন করা পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, অনেক সময় বাইরে বিক্রিও করি। স্বয়ংসম্পূর্ণ এই খাত নিয়ে যেখানে কোনো দুশ্চিন্তা থাকার কথা ছিল না, সেখানে বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পাম্প মালিকরা ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না। তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সরকার সরবরাহ ১০ থেকে ১৫% কমিয়ে দেওয়ায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। সরকার প্রথমে জ্বালানি রেশনিং চালু করে, যা ঈদের মুখে কিছুটা শিথিল করা হলেও বাজারে প্যানিক বাইং বা আতঙ্কজনিত কেনাকাটা থামানো যাচ্ছে না। পাম্পগুলোতে তেলের জন্য দিনরাত মানুষের দীর্ঘ অপেক্ষা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সঠিক সমন্বয়ের অভাবে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে।
কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি দামে কার্গো কেনার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে পাবলিক ও প্রাইভেট সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ঈদের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গ্যাসের তীব্র সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। পাশাপাশি লোডশেডিংয়ের কারণে পোশাক, গার্মেন্টস কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, যা দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা। অর্থনীতিবিদদের মতে গত 1.5 বছরের অন্তর্বর্তী অধ্যায় পার করে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও তাদের অদক্ষতায় অর্থনীতির রক্তক্ষরণ কমেনি। আমদানি নির্ভর এই সংকট কাটাতে সরকার এখন জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় 24,000 কোটি টাকা বিদেশি ঋণ খুঁজছে। সমালোচকরা বলছেন, লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা হয়ে যাওয়ায় এখন ঋণের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, বিকল্প উৎস যেমন রাশিয়া থেকে তেল আমদানি এবং দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণে সরকারের এই উদাসীনতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ হওয়া মাত্রই দেশের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। পেট্রোল ও অকটেনে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও কেবল সুশাসনের অভাব এবং সিন্ডিকেট তোষণের কারণে জনগণে আজ এই তীব্র হাহাকারের মাশুল গুনতে হচ্ছে। যুদ্ধের প্রভাব শুধুমাত্র 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়ে সর্বত্র। যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান বুঝে গিয়েছিল ওয়াশিংটনকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিলে হবে না, এমন কিছু করতে হবে যাতে দেশটির অর্থনীতির প্রাণভোমরাকে খতম করা। প্রথম তারা ধাক্কা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যোগ করেছে 34 কিলোমিটার সরু জলপথ। সরু পথ দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন হয়। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। ইরান এই হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে নতুন শর্ত চাপিয়ে দিয়েছে। সেই শর্ত হল, যেসব তেলবাহী জাহাজ চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করবে তাদের এই প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে। কিন্তু ইরান কেন এই শর্ত চাপাল? উদ্দেশ্যে ডলার আধিপত্যবাদকে খর্ব করা। তেল একটি গুরুত্বপূর্ণ পণ্য। মাসের পর মাস তেল আমদানি বন্ধ থাকলে যে কোনো দেশের অর্থবাজার অস্থির হয়ে উঠবে। কোনো দেশ সেটা চাইবে না। তারা যদি তেল ক্রয় বিক্রয়ে ইউয়ান ব্যবহার করতে শুরু করে তাহলে তেলের বাজারে ডলারের নিয়ন্ত্রণ দুর্বল হবে। রাশিয়াও কিন্তু একসময় তেল বিক্রি করত রুবলে। অপরদিকে চীন দীর্ঘদিন ধরেই তাদের মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে। তেহরানের শর্ত মেনে দেশগুলি যদি চীনের মুদ্রায় লেনদেন শুরু করে তাহলে ইউয়ান আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পাবে, দুর্বল হবে ডলার। শুধু ডলার দুর্বল হয়নি, বহু দেশের মুদ্রায় মূল্য হ্রাস পেয়েছে। আর্থিক দিক থেকে যেসব দেশ শক্তিশালী সেই সব দেশের ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব যে একেবারে পড়েনি তা নয়, প্রভাব পড়েছে, তবে সেটা ততটা দৃশ্যমান নয় যতটা দৃশ্যমান তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দেশের ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশে, এবং সেটা বেশ ভয়াবহ। দক্ষিণ এশিয়া যে কটি দেশ অর্থনৈতিকভাবে দুর্বল তার মধ্যে বাংলাদেশ অন্যতম। পূর্বতন তদারকি সরকারের আমলে দেশটি আর্থিক দিক থেকে খাদের কিনারে চলে গিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাংলাদেশ গভীর খাদে গিয়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে একটি ভয়াবহ বার্তা দিল বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সারা দেশে পাম্পগুলোর অবস্থা বেশ করুন। বর্তমানে তেল কোম্পানিগুলি থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব নয়। রবিবার 22 মার্চ রাতে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন তাদের ফেসবুক পেজে বিবৃতি জারি করে জানিয়েছে এই সংকটের কথা। পর্যাপ্ত তেল না পাওয়ায় প্রতিটি পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে ক্রেতাদের কথা কাটাকাটি লেগেই রয়েছে। কোনো কোনো প্রান্ত থেকে হাতাহাতির খবরও এসছে। পরিস্থিতির সঙ্গে না যুঝতে পারছেন পেট্রোল পাম্প মালিক থেকে কর্মীরা, না ক্রেতা। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম এই সংকটের কথা জানিয়েছেন। পোস্টে বলা হয়েছে, দেশে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন। তারা তেল কিনতে পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন। দাঁড়িয়ে থেকে তারা ক্লান্ত বোধ করছেন, বিরক্ত বোধ করছেন, তিক্ত হয়ে পড়ছেন। পাম্পের কর্মীদের কার্যত নাভিশ্বাস উঠছে। সৈয়দ করিম জানিয়েছেন, ডিপো থেকে পাম্পগুলোতে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তবে তা বর্তমান চাহিদার তুলনায় কম। ফলে কোথাও পাম্প তেল পাচ্ছে না, আবার কোথাও প্রয়োজনের তুলনায় কম পাচ্ছে। বাড়ছে পরিবহন ব্যয়, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এক পাম্পে ভিড় দেখলেই অন্যরা তেল নিতে সেখানে হাজির হচ্ছেন। 1971 সালের 25শে মার্চ একটি সাধারণ বসন্তের রাত মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল মানব ইতিহাসের অন্যতম নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রিতে। নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর অপারেশন সার্চলাইট নামে ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি সুশৃঙ্খল সেনাবাহিনীর এমন কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা বিশ্ব ইতিহাসে বিরল ও চরম নিন্দনীয়।
1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর না করে আলোচনার নামে টালবাহানা করছিল ইয়াহিয়া ভুট্টো চক্র। যখন রাজনৈতিক আলোচনার আড়ালে সমঝোতার নাটক চলছিল, ঠিক তখনই পর্দার আড়ালে পাকিস্তানি জেনারেলরা আঁকছিলেন গণহত্যার নীল নকশা। 25শে মার্চ সন্ধ্যায় গোপনে ঢাকা ত্যাগ করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আর এর পরপরই সবুজ সংকেত পেয়ে ঢাকা সেনানিবাস থেকে ট্যাঙ্কের বহর নিয়ে রাজপথে নেমে আসে পাকিস্তানি হায়েনারা। আলোচনা টেবিল থেকে সরাসরি সাধারণ মানুষের বুকে বুলেট চালিয়ে তারা যে চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিল, তা সভ্য সমাজের যে কোনো মানদণ্ডেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। হানাদার বাহিনীর মূল লক্ষ্যবস্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানার ইপিআর সদর দপ্তর। রাতের আধারে ট্যাঙ্কের গোলা আর স্বয়ংক্রিয় অস্ত্রের ব্রাশফায়ারে স্তব্ধ করে দেওয়া হয় ঢাকাকে। শিক্ষাঙ্গনে নির্মমতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল সহ বিভিন্ন ছাত্রাবাসে ঢুকে ঘুমন্ত ছাত্রদের গুলি করে হত্যা করা হয়। শিক্ষক ও তাদের পরিবারকেও রেহাই দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণ পরিণত হয় লাশের স্তূপে। প্রথম সশস্ত্র প্রতিরোধ। রাজারবাগে বাঙালি পুলিশ সদস্যরা 303 রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্রের মুখে তা বেশিক্ষণ টেকেনি। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ ব্যারাক। পুরান ঢাকায় অগ্নিসংযোগ। পুরান ঢাকার শাখারি বাজার সহ ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও গুলিতে প্রাণ হারান হাজার হাজার ঘুমন্ত আবাল বৃদ্ধ বনিতা। বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ঢাকা থেকে বের করে দেওয়া হলেও জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে থেকে ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক সাইমন ড্রিং বিশ্ববাসীর কাছে এই নির্মমতার খবর পৌঁছে দেন। মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড এই হত্যাকাণ্ডকে সরাসরি সিলেক্টিভ জেনোসাইড অর্থাৎ পরিকল্পিত গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছিলেন। একটি রাষ্ট্র কিভাবে তার নিজের দেশের নাগরিকদের ওপর এমন হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়তে পারে, তা ভাবলে আজও শিউরে ওঠে বিশ্ববিবেক। পাকিস্তানি জেনারেলদের ধারণা ছিল বুলেটের ভয় দেখিয়ে এক রাতেই বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধিকার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু তাদের এই সামরিক হিসাব ছিল চরম ভুল। এই বর্বরতার বিপরীতে বাঙালি মাথা নত করেনি। মধ্যরাতের পর অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার ঠিক আগ মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। 25শে মার্চের এই নারকীয় গণহত্যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাজনৈতিক দেউলিয়াত্ব, জাতিগত বিদ্বেষ ও চরম হিংস্র মানসিকতারই বহিঃপ্রকাশ। এই কালরাত বাঙালি জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করলেও প্রকারান্তরে এটিই ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ভিত্তিপ্রস্তর। বিশ্বদরবারে এই নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আজ সময়ের দাবি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায়। উপসাগরীয় এই রাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ বুধবার একথা জানিয়েছে। তবে তারা জানায় ড্রোন হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা এএফপির প্রাথমিক তথ্যের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে যে এই হামলায় কেবল সীমিত ক্ষতি হয়েছে। সংস্থাটির মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক যুদ্ধ শুরু হলে কুয়েত বিমানবন্দর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। গত 14 মার্চ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক ড্রোন ব্যবহার করে একটি হামলায় বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয় এবং এতে এর রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 8 মার্চ ড্রোনগুলো বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং এর আগে একটি যাত্রী টার্মিনালে চালানো হামলায় বেশ কয়েকজন সামান্য আহত হন ও কিছু ক্ষতি হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের ইউএইর অর্থনৈতিক কেন্দ্র দুবাইয়ের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে দুবাইয়ের প্রপার্টি বা সম্পত্তি বাজারে, যেখানে লেনদেনের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কিছু আবাসন এজেন্ট ইতোমধ্যে সম্পত্তির দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি আবাসন খাতের কোম্পানিগুলোর শেয়ার মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে।
ইমার প্রপার্টিজের শেয়ার যুদ্ধ শুরুর পর থেকে দুবাই শেয়ার বাজারে ২৬% বেশি কমেছে। চলতি সপ্তাহে গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষণে বলা হয়েছে, মার্চের প্রথম ১২ দিনে ইউএইর আবাসন খাতে লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭% কমেছে। ফেব্রুয়ারির একই সময়ের তুলনায় এই পতন প্রায় ৪৯%। এছাড়া কিছু সম্পত্তি বড় ছাড়ে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। রিয়েল এস্টেট এজেন্টদের তথ্য এবং গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী কোথাও কোথাও সম্পত্তির দাম ১২ থেকে ১৫% পর্যন্ত কমানো হয়েছে। দুবাইয়ের অর্থনৈতিক উত্থানের সঙ্গে তাল মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট খাত দীর্ঘদিন ধরে সমৃদ্ধি লাভ করেছে। তবে টানা ৫ বছর দাম বৃদ্ধির পর বাজারে মন্দার আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমান সংঘাত এখন এই খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। করমুক্ত নীতির কারণে ধনী অভিবাসীদের আগমন এতদিন চাহিদা ধরে রেখেছিল। তবে সিটি ব্যাংকের বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দুবাইয়ের ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এর ফলে বাড়ির ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে অনীহা বাড়তে পারে, যা বাজারে আরও চাপ সৃষ্টি করবে।